এরকম কি ভেবে দেখেছেন কখনো যে একদিন হঠাৎ করেই আপনার স্বাধীনতা চুরি হয়ে যেতে পারে? 1975 সালে এই সালে ভারতের সাধারণ মানুষের ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছিল। 1975 সালের জরুরি অবস্থা ভারতের জন্য এক নতুন ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। শুধু 1975 সাল নয়, কিন্তু এর আগেও দুবার কিন্তু ভারতবর্ষে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। নমস্কার, আমি বিপ্লব কুমার সেনা, আর প্রতিদিনকার মতো আপনারা দেখছেন বিকে স্পট ফাইল। আমার খুব ভালো লাগে যে আপনারা সবাই সময় নিয়ে বিকে স্পট ফাইল দেখেন এবং এত ভিউ হয়, এত মানুষ কমেন্ট করে, খুব ভালো লাগে। তো আজকেও একটা বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা সত্যি খুব গম্ভীর এবং গুরুগম্ভীর এবং সত্যি আপনাদের জানা উচিত। এবং অনেক ছেলে মেয়ে আজকালকার যারা জেনজি, তারাও হয়তো এই ব্যাপারটা জানে না, তাদের ইতিহাসটা জানা দরকার। তো চলুন শুরু করা যাক। একটা জিনিস, আপনি কি কখনো ভেবেছেন যে একদিন ধরুন হঠাৎ করেই আপনার যে স্বাধীনতা, যে ফ্রিডম, সেটা কেউ চুরি করে নিয়ে পালিয়ে গেল? এরকম কি ভেবে দেখেছেন কখনো যে একদিন হঠাৎ করেই আপনার স্বাধীনতা চুরি হয়ে যেতে পারে? এমনকি হতে পারে যে আপনার এই যে ভোট দেওয়ার অধিকার, প্রতিবাদ করার অধিকার, এমনকি নিজের মতো প্রকাশ করার বা বাঁচার অধিকার একদিন ভোরের আলোর মতোই পুরো যেন নিখোঁজ হয়ে গেল। আর আপনি শুধু দেখবেন, কিন্তু কিছু করতে পারবেন না। এতগুলো স্বাধীনতা, আপনার হাঁটা, আপনার চলা, আপনার লাইফস্টাইল, আপনার বাঁচা, আপনি যে জীবনযাপন করছেন বা আপনার যে প্রতিদিন যে একটা জীবনযাপন করার যে রুলস এবং রেগুলেশন, সেগুলো সব যদি হঠাৎ করে আচমকা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়, আপনি কি করবেন ভাবুন। 1975 সালটা মনে রাখুন। 1975 সালে এই সালে ভারতের সাধারণ মানুষের ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছিল। এমনই এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল সারা ভারতবর্ষ এবং ভারতবাসী। দেশে তখনকার প্রধানমন্ত্রী ছিলেন কে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এমন একটি সিদ্ধান্ত নেন যা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং অন্ধকার অধ্যায়গুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। আজ আমরা সেই সময় ফিরে যাব, বুঝবো কেন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইমার্জেন্সি কেন ডিক্লেয়ার করা হয়েছিল 1975-এ ইন্ডিয়াতে। কিভাবে এটি ঘটে আর কিভাবে সেই 2 বছর পুরো দেশের মানুষের জীবনে এমনভাবে গভীর প্রভাব ফেলে যে আজকেও সেটা কিন্তু একটা বিরল ইতিহাস হয়ে থেকে গেছে মানুষের মনে। তো বন্ধুরা, এটি শুধু একটি রাজনৈতিক অধ্যায় নয়, কিন্তু এটি আমাদের গণতন্ত্রের দুর্বলতার সাক্ষী, যা কখনো হয়নি, নাই হোক, কেউ চায় না। আর যেটা হয়েছে সেটা সত্যি ভোলা যায় না। 1975 সালের জরুরি অবস্থা ভারতের জন্য এক নতুন ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। যদিও ভারতের ইতিহাসে এর আগে বলতে 1975 সালের আগে 1962 সালের ভারত চীন যুদ্ধ এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। আমরা শুধু ইমার্জেন্সি বলতে কিন্তু 1975-ই ভাবি, কিন্তু আরও দুটো ঘটনা ঘটেছিল। দুটো ঘটনার সময় ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল কখন? 1962 চায়নার সাথে ভারতের যুদ্ধ লাগে, আর 1971 পাকিস্তানকে দুটুকরো করে ভারত বাংলাদেশ তৈরি হয়েছিল। শুধু 1975 সাল নয়, কিন্তু এর আগেও দুবার কিন্তু ভারতবর্ষে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। একটা 1962 সাল আর একটা হচ্ছে 1971 সাল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়, 1962 সাল ভারত চীনের যুদ্ধের সময়। তবু ওই দুটো সময় থেকে এই 1975 সালের পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা বা ভিন্ন ছিল। এটি কোনো বিদেশি আগ্রাসনের কারণে ছিল না, কিন্তু মনে রাখতে হবে যে 1962 এবং 1971 এই দুটো ঘটনা ঘটেছিল একটা বাহ্যিক আমাদের দেশের আভ্যন্তরীণ কোনো অবস্থার জন্য কিন্তু এই ইমার্জেন্সিটা ঘোষণা করা হয়নি। এটা ঘোষণা করা হয়েছিল একটা বাহ্যিক কারণে, বাইরের কোনো দেশ বা গোষ্ঠী
তারা আক্রমণ করার ফলেই কিন্তু সেই সময় ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। আর এই 1975 সালটা যে ইমার্জেন্সি, সেটা ঘটেছিল কিন্তু দেশের আভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং সমাজের ক্রমবর্ধমান অস্থিরতার কারণে। এক কথায় বলতে গেলে এটি ছিল এক ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার প্রতিফলন, মানে আমরা যদি এক কথায় বলি এটা। তো বন্ধুরা, এই সময় দেশের মানুষ দেখেছিল কিভাবে একটা ক্ষমতার কেন্দ্রীকরণ, আদালত এবং সরকারি নীতির দ্বন্দ্ব এবং জনগণের যে অসন্তোষ একত্রিত হয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয়, মানে মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয়। সব কিছু শুরু হয় 1969 সালে, যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এবং দেশে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ কিন্তু উন্নয়নের পথে এগোচ্ছিল। মানে একটা রিয়ালিটিতে সব কিছু প্ল্যান পরিকল্পনাগুলো করে এগোচ্ছিল দেশ। সেই সময় সরকার সিদ্ধান্ত নেয় 14টি বড় বেসরকারি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করার, অর্থাৎ সরকার সেই ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে। ভাবুন তো, হঠাৎ করে আপনি কল্পনা করুন যে আপনি যদি ব্যাংকের মালিক বা শেয়ার হোল্ডার হন এবং হঠাৎ করে জানতে পারেন যে আগামীকাল থেকে ব্যাংক সরকারি হয়ে যাবে আর আপনার সমস্ত অর্থ এবং নিয়ন্ত্রণ চলে যাবে সরকারের হাতে। স্বাভাবিকভাবেই আপনার রাগ হবে না? হ্যাঁ, আপনি তো রেগে যাবেনই, কারণ আপনি একটা জানছেন যে একটা রুলস রেগুলেশনের মাধ্যমে জানছেন যে আমি যখন খুশি টাকা তুলতে পারবো, যখন খুশি টাকা জমা করতে পারবো, বা ব্যাংকের যে রুলস রেগুলেশন ছিল সেগুলো একরকম জেনে আপনি সেখানে টাকা ইনভেস্ট করেছেন, সে বিভিন্ন ফান্ডে হোক না কেন, বিভিন্ন রকমভাবে ডিপোজিটস হোক না কেন আপনি করেছেন। হঠাৎ করে আপনি জানতে পারছেন যে 14টা ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকার তাকে হাতে নিয়ে নেবে এবং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চালাবে। আপনার তো ভয় লাগবেই, একটা মানুষের রাগ তো হবেই এই সিদ্ধান্তের উপর। তো এই সিদ্ধান্তের বিরুদ্ধে যখন অনেক ব্যবসায়ী এবং শেয়ার হোল্ডার প্রতিক্রিয়া দেখান শুরু করেন, তারা রাস্তায় নামেন। এর মধ্যে একজন ছিলেন আর.সি. কুপার। তিনি সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করেন। আদালত ঘোষণা করে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিরুদ্ধে অর্ডিন্যান্স শেয়ার হোল্ডারদের জন্য এটি অন্যায় একটা পদক্ষেপ। কোর্ট কিন্তু রায় দেয় মামলা করার পর। এটি কিন্তু ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে আদালতের একটা সংঘাতের সূচনা করে। ফার্স্ট সংঘাত হলো কোর্টের সাথে কিন্তু সরকারের, কারণ কোর্টে এই যে কুপার বাবু মামলা করার পর, জনস্বার্থ মামলা করার পর, যখন কোর্ট স্বাভাবিকভাবে জনগণের হয়ে জনস্বার্থ মামলা সরকারের বিরুদ্ধে, জনগণের হয়ে যখন মামলাটা সরকারের বিরুদ্ধে যায়, তখনই কিন্তু আদালতের সঙ্গে একটা সরকারের সংঘাতের সূচনা করে। ইন্দিরা গান্ধী যুক্তি দেন, ব্যাংক রাষ্ট্রায়ত্ত হলে তারা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছতে পারবে এবং দরিদ্রতম নাগরিকদেরও সেবা দিতে পারবে, যা একটি লাভ নির্ভর কোম্পানি কখনো করতে পারত না। এটা কিন্তু বিতর্ক ছিল, কিন্তু সরকারের উদ্দেশ্য কি ছিল যে আমরা যদি ব্যাংকগুলো হাতে নিই, কারণ একটা কোম্পানির, বেসরকারি কোম্পানির মালিক যখন কোনো একটা সংস্থার মাধ্যমে সে প্রফিট নেয়, যেমন আজকাল সিএসআর আছে, কিন্তু তখন হয়তো তো সিএসআর ব্যাপারটা এত রেনাউন্ড ছিল না, কিন্তু সে মালিক হলে কি হবে, সে কিন্তু পুরো প্রফিটের টাকাটা সে নিজের বাড়িতে নিয়ে যাবে। তো ইন্দিরা গান্ধীর একটাই এখানে ব্যাপার ছিলেন যে তিনি বলেন যদি আমি ব্যাংকগুলো হাতে নিই, এই যে লভ্যাংশ বা এই যে লাভের টাকাটা, এটা কিন্তু তিনি গ্রাম থেকে শহর থেকে গ্রাম প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবেন। কিন্তু এটা নিয়ে বিতর্ক ছিল। বিতর্ক কি ছিল? সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ। সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ। আদালত বলেছিল যে এই প্রক্রিয়ায় শেয়ার হোল্ডারদের অধিকার কিন্তু ক্ষুণ্ণ হবে, কিন্তু সরকার তখনও থেমে থাকবে না বা থেমে থাকে না। তারা সংবিধান সংশোধনের মাধ্যমে আদালতের সিদ্ধান্তকে প্রতিহত করে এবং নিজের যে নীতি সেটা কিন্তু কার্যকর রাখে, সেটা কিন্তু বহাল রাখে। এরপরে আসে প্রাইভি পার্স বা রাজ পরিবারকে প্রদত্ত অর্থের বিরুদ্ধে। স্বাধীনতার পর রাজ্যগুলোর যে পরিবার, তাকে নির্দিষ্ট কিন্তু একটা অর্থ প্রদান করা হতো, নির্দিষ্ট একটা অর্থ দেওয়া হতো,
কিন্তু ইন্দিরা গান্ধী এই প্রথা পছন্দ করেননি। তিনি চাইতেন রাজ পরিবার আর কোনো বিশেষ সুবিধা পাবে না। কারণ আমরা জানি যে ভারতবর্ষে একটা ইতিহাস আছে, জমিদার রাজতন্ত্র, রাজ পরিবারের দেশ, সেগুলো একটা এন্টিক ব্যাপার সেবা থাকতো, বা তাদের সমস্ত রাজ পরিবার বা এই যে রাজত্ব সব চলে যাওয়ার পর বিভিন্ন সরকার তাদেরকে একটা করে মানে একটা অর্থ বা মাসিক বলে না, এখন যেমন আমরা মাসিক ভাতা বা মাসিক যে মাসোহারা যে সরকার যে অর্থগুলো দেয়, বিভিন্ন ভান্ডার, লক্ষ্মী ভান্ডার শুনেছি, তখন কিন্তু মানে জমিদারদের জন্য বা রাজাদের জন্য একটা কিন্তু মাসিক একটা অর্থ দান করা হতো। সেটা কিন্তু ইন্দিরা গান্ধী ডিনাই করলেন। মানে সমাজতন্ত্র পুঁজিবাদ যে কথাটা বললাম, সরকার কিন্তু বলল না, এই অর্থ আর দেওয়া হবে না, বা তারা কোনো বিশেষ সোসাইটিতে বিশেষ কোনো সুবিধা, এক্সট্রা কোনো প্রফিট বা সুবিধা তারা পাবে না। এটা বুঝতে হবে। সরকার প্রাইভেট পার্স বাতিলের বিল আনে, কিন্তু রাজ্যসভায় এটি পাস হয় না। এরপর তারা ঘোষণা করে যে মানে প্রিন্সলি স্টেটগুলো আর স্বীকৃত থাকবে না, অর্থাৎ আর কোনো রাজ পরিবার থাকবে না। সুপ্রিম কোর্ট প্রথমে এই ঘোষণা বাতিল করে, আবার কিন্তু সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যায় এবং সরকারের এই ঘোষণা কিন্তু পুরোপুরি নস্যাৎ করে দেয়, চলবে না, সরকারের এইটা মানা যাবে না, পুরোপুরি কোর্ট কিন্তু অর্ডার দিয়ে দেয়। কিন্তু ইন্দিরা গান্ধী তো, উনি তো সোনার পাত্র নয়, বা এত সহজে হার মেনে যাওয়ার তো পাত্রী ছিলেন না। ইন্দিরা গান্ধী সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে আদালতের সিদ্ধান্তকে আবার উল্টে দেয়। রাজ পরিবার আবার যথারীতি এটা অর্ডার হওয়ার পর, পাশ হওয়ার পর রাজ পরিবার যথারীতি ক্ষুব্ধ হয় এবং নির্বাচনে কিন্তু অংশ নেয়। কিন্তু নির্বাচনে তাদের প্রভাব সীমিত। বিজয়রা সিন্ধিয়া এবং তার ছেলে মাধবরাও নির্বাচনে কিন্তু জয়ী হন, তবে অন্যান্য অনেকে রাজ পরিবার নির্বাচনে কিন্তু ব্যর্থ হয়ে যান। এই ঘটনাগুলো প্রমাণ করে ইন্দিরা গান্ধীর যে কেন্দ্রিক ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং রাজ্য বা আদালত কোনো বাধা হিসেবে আর কার্যকর হচ্ছে না, বা ওনার সামনে টিকে থাকতে পারছে না, বা সার্ভাইভ কিন্তু হতে পারছে না। আবার ফিরে আসছি 1971 সাল। 1971 সালে ভারতের অর্থনীতি যুদ্ধের কারণে প্রভাবিত হয়, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, দৈনন্দিন পণ্যের দাম কিন্তু দ্রুত বাড়তে থাকে। কংগ্রেসের ভিতরে অনেক দুর্নীতিরও কিন্তু অভিযোগ উঠেছে। 1974 সালে গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী চিমন ভাই প্যাটেলের অধীনে একটি বড় কেলেঙ্কারি কিন্তু প্রকাশ পায়। সাধারণ মানুষ কিন্তু তখন রাস্তায় নামেন, ছাত্র আন্দোলন শুরু হয়, মানে একটা বিতিকিচ্ছিরি একটা অসহনশীলতার পরিবেশ সৃষ্টি হয় কিন্তু সেই সময় রাজ্যে, মানে শহরে একটা অস্থিরতা সৃষ্টি হয়। একই সময়ে আন্তর্জাতিক তেল সংকটের কারণে তেলের দাম কিন্তু আবার 300% বৃদ্ধি পায়। তখন সাধারণ মানুষ কিন্তু আবার পুনরায় ক্ষুব্ধ হয়, তারা হাহাকার একটা অবস্থা হয়ে যায়। বিহারে জেপি নারায়ণ ছাত্রদের নেতৃত্ব আন্দোলন করেন এবং সেই নেতৃত্ব তিনি দেন, আন্দোলন শুরু করেন, রাস্তায় নামেন। এক নীরব প্রতিবাদ থেকে একটি ক্রমশ বিক্ষোভে কিন্তু আস্তে আস্তে পরিণত হচ্ছিল। মানে কি বলবো, যে যেখানে মানে আগুন জমছিল মানুষের মনে, মানুষের জীবনে, সব জায়গায় কিন্তু আস্তে আস্তে আগুন কিন্তু জ্বলছিল মনে মনে। জর্জ ফার্নান্ডেজ 3 দিনের রেল স্ট্রাইক পরিচালনা করেন, যার মধ্যে প্রায় 17 লাখ শ্রমিক তখন অংশ নিয়েছিলেন। ভাবতে পারছেন, 17 লাখ শ্রমিক কিন্তু ওই ট্রেনের যে স্ট্রাইকটা তাতে অংশগ্রহণ করেছিলেন। এটি তখন বিশ্বের সবচেয়ে বড় আন্দোলন, বিশ্বের সবচেয়ে বড় কিন্তু তখন একটা আন্দোলন ছিল। ইন্দিরা গান্ধী এই আন্দোলনগুলোকে বিদেশি অর্থায়িত দেশ বিরোধী আন্দোলন বলে কিন্তু অভিহিত করেন। মানে এই যে সরকারের বিরোধী যতগুলো আন্দোলন শুরু হচ্ছিল, তখন কিন্তু ইন্দিরা গান্ধী কি বলেন, যথারীতি সেটা বলেন যে এটা বিদেশি শক্তির হাত আছে। যখন আমরা এখনো বলি জর্জ সোরোস, ডিপ স্টেট, অনেক কিছু বলি না, তখনও তো সেই সবচেয়ে এত হয়তো মানে অনলাইন ইন্টারভিউ এসব কিছু ছিল না, কিন্তু তখনও কিন্তু মানে ব্লেম গেম কিন্তু চলতো। ইন্দিরা গান্ধী কি বলেন, যে এইসব যে কাণ্ড কারখানাগুলো বিরোধীরা ঘটাচ্ছে তার পিছনে কিন্তু বিদেশিদের হাত আছে। তারপরেও কিন্তু আন্দোলন কিন্তু তিনি অনেক রকম চেষ্টা করেছেন যে এই আন্দোলনগুলো থামাবার জন্য, কিন্তু সেই আন্দোলন থামে না। অব্যাহত প্রতিবাদ, স্ট্রাইক, মূল্যবৃদ্ধি সব মিলিয়ে দেশের রাজনীতি ক্রমশ একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে উত্তাল হয়ে উঠেছে।
1975 সালের মার্চে ইন্দিরা গান্ধীর জন্য আরও এক ধাক্কা আসে এলাহাবাদ হাইকোর্টে থেকে। এটা সবাই জানো, এটা আমরা গুগল পড়লেও জানি যে এলাহাবাদ হাইকোর্ট থেকে ফার্স্ট ধাক্কাটা তিনি পেয়েছিলেন, যে নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলার রায় আসে এবং ইন্দিরা গান্ধীর আসন বাতিল ঘোষণা করা হয়। আদালত বলেন তিনি পরবর্তী 6 বছর আর ভোট দিতে পারবেন না বা ভোটে লড়তে পারবেন না। বোঝো ঠেলা। আদালতের সঙ্গে পাঙ্গা নেওয়ার তো এই জন্য কখনো উচিত না, কোনো রাজনীতিকের তো উচিতই না। আর সেটাই ঘটল। এমন রায় দিল এলাহাবাদ হাইকোর্ট যে উনি 6 বছর ধরে আর কোনো ভোট দিতে পারবেন না। এবার কি হবে? এই সময় রাজপথে আন্দোলন আরও বেড়ে যায়। জেপি নারায়ণ ছাত্রদের আন্দোলনে আহ্বান জানান। সেনা ও পুলিশকে সরকারি আদেশ অমান্য করতে বলা হয়। দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে। সংবিধান ধারা 352 অনুযায়ী যখন দেশের নিরাপত্তা, যুদ্ধ, বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দ্বারা হুমকির সম্মুখীন হয়, রাষ্ট্রপতি তখন জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 25শে জুন 1975 ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতির কাছে নোট পাঠান। রাতেই রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এটি অনুমোদন করেন। পরের কয়েক ঘন্টার মধ্যে অনেক বিরোধী নেতা আটক হন, অনেককে আটক করেন, গ্রেপ্তার হন। সংবাদপত্র কিন্তু বন্ধ করা হয়, মানে সংবাদপত্র একটা চতুর্থ স্তম্ভ, সেটাও কিন্তু বন্ধ করা হয়েছিল। দেশের মানুষ নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। 1 লাখেরও বেশি মানুষ কারাগারে আটক হন, বিভিন্ন ছোট বড় কেসে, বিভিন্নভাবে মিথ্যে কেসে। নির্বাচনের বিলম্ব ঘটে। ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জোরপূর্বক নির্বাচন প্রোগ্রাম চালান। রুথলেস। কিছু লোক মনে করেন জরুরি অবস্থার কিছু ইতিবাচক দিকও কিন্তু ছিল। মানে এই যে জরুরি অবস্থা হয়েছিল তার কিন্তু কিছু ইতিবাচক, মানে পজিটিভ বলবো, পজিটিভ দিকও ছিল। কি? ট্রেন সময় মতো চলতো, ব্যবসা সচল ছিল, শিল্পপতিদের কিন্তু প্রশংসা পাওয়া যাচ্ছিল, তারা ঠিকঠাক ব্যবসা করতে পারছিল। 21শে মার্চ 1977 জরুরি অবস্থা শেষ হলো, অবসান ঘটল। নির্বাচন আবার অনুষ্ঠিত হলো। ইন্দিরা গান্ধী ও তার ছেলে উভয়ে তাদের আসন কিন্তু হারিয়ে ফেললেন। প্রথমবার এটা হলো, প্রথমবার কংগ্রেসের বাইরে জনতা পার্টি সরকার গঠন করল। 1980 সালে ইন্দিরা গান্ধী পুনরায় কিন্তু ক্ষমতায় আসেন, তবে নীতি কিছুটা পরিবর্তিত হয়। দেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরায় স্থিতিশীল হয় এবং কিছুটা পুঁজিবাদ ও ডানপন্থী তার আকার রূপ নেয়। বন্ধুরা, 1975 সালের জরুরি যে অবস্থা, তার থেকে আমরা কি শিখলাম বলুন? জরুরি অবস্থা আমাদেরকে এটাই শিখিয়েছিল যে গণতন্ত্র কতটা দুর্বল হতে পারে, কখনো কখনো সরকারের ক্ষমতা কতটা কেন্দ্রীভূত হতে পারে, আর সাধারণ মানুষের অধিকার কতটা সহজে সীমাবদ্ধ হতে পারে। ইতিহাসের এই অধ্যায়কে ভুলে যাওয়া যায় না। এটি আমাদের সতর্ক করে যে আমাদের স্বাধীনতা, ভোটাধিকার এবং মৌলিক অধিকার সব সময় রক্ষা করার প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বিকে স্পট ফাইলস। আর অবশ্যই ভালো লাগলে পেজটা লাইক শেয়ার করতে ভুলবেন না।